হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটা মুভিস এক্সপ্লেনেশন নিয়ে। একজন বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। এমন একটা দাবি করলো যে গোটা জেলায় হইচই পড়ে গেল। সে বলল, আমার জীবনের শেষ রাত আমি একটা কুমারী মেয়ের সাথে কাটাতে চাই। সে যেন নিজের ইচ্ছায় রাজি হয়ে মসজিদে ঘোষণা করে দেওয়া হোক। আর এই জন্য কেউ কি রাজি আছে? পুলিশরা একে অপরের মুখের দিকে চেয়ে বলে, সত্যি কি এর শেষ ইচ্ছে পূর্ণ হবে? কোথায় আছে সেই মেয়ে? যদি বিয়েই হয়ে যায় তাহলে ওই রাতে কি হবে? আমার নাম সোনালি, 40 বছরের মহিলা, যার জেল, আদালত এবং এই থানার মধ্যে কেটেছে তার জীবন। আমি অনেক রকম মুখ দেখেছি, নির্দোষ, কঠোর এবং নির্দোষহীন এবং শক্ত পাথরের হৃদয়। রাজেশ আমাকে একটা দ্বিধায় ফেলে দিয়েছিল। তাকে দেখে মনে ছিল সে সাধারণ কোনো অপরাধী নয়। চোখে একটা গভীর চিন্তা, মনে একটা যেন শান্তি, যেন মনে হয় সে সবকিছু জেনেও চুপ করে বসে আছে। ছেলেটি ছিল 19 বছর বয়সের ছেলে, যেটা আমার বুকে তীরের মতো ফোকে। যে সে এখন ঠিক করে পৃথিবী দেখেই উঠল না, অথচ পৃথিবীর বিদায় দিতে হবে। সে খুব কম কথা বলতো এবং খুব চুপচাপ, যেন মনে হতো একটু একটু কথা পাস হচ্ছে, আবার মনে হয় সে যেন কথা বলতেই চায়নি। রাজেশ, তুমি কি এমন অপরাধ করেছো যার জন্য তোমার মৃত্যুই হওয়া উচিত? কিন্তু তার মুখের বিষণ্ণতা দেখে আমার মুখে শিল করে দিল। পুলিশের চাকরি আমাকে কঠোর হৃদয়ের করে দিয়েছিল, কিন্তু 870 নম্বর জেলে আমার হৃদয়ের জন্য একটা কোমলতা জাগত। এখানে বন্দীদের সাথে কথা বলা মানা এবং খুব আইন কঠোর, কিন্তু বারবার তবুও বলতে মনে হতো, এই ছেলেটি কি নির্দোষ নাকি পরিস্থিতির শিকার? আজ আমার কাছে একটা ভাবনার নির্দেশ এলো, এমন একটি নির্দেশ যা রাজেশের শেষ ইচ্ছার সাথে আমাদের কারাগারকে শেষ কয়েকদিনে কাঁপিয়ে দেবে। 2 দিন বাদে 870 নম্বর বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শেষবারের জন্য তার মা বাবার সাথে দেখা করিয়ে দিল। এসব দেখে আমার মনে একটা অস্থিরতা বাড়িয়ে দিল। কারাগারের কঠোরিকতা খুব স্বাভাবিক ছিল, কিন্তু আজ একটা বাতাসের সাথে মিশ্রিত ভয়াবহ অবস্থা হয়েছে। কিন্তু আমি জানি মৃত্যুদণ্ড প্রত্যেকটা ব্যক্তিকে তার ইচ্ছে পূরণ করে দেওয়া হয়। কোনো বিশেষ খাবার হোক, কোনো দেখা হোক এবং আরো অন্য কিছু হোক, কিন্তু রাজেশ যেটা করেছে সেটা একদমই অন্যরকম। রাজেশ কুমারের দেহটা ছিল পাতলা এবং লম্বা, কিন্তু মানসিকভাবে ছিল অনেক শক্ত। যখন তার মা তার সাথে জেলে দেখা করতে আসে, তখন সেটা ছিল হৃদয় বিতরক একটা মুহূর্ত। তার মা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, বলে, না তুমি হচ্ছে নির্দোষ, তুমি নির্দোষ। আমি ভেবেছিলাম যা শোনানো হয়েছিল, তবুও সে আশা হারায়নি। মনে করেছিল হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে। ঠিক সেই দিনই আমি ভেবেছিলাম ওর পরিবারের সাথে কিছু সময় কাটাবে এবং অন্য কিছু ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু আমি যখন ওর সামনে গেলাম তখন আমি দেখলাম যে ওর মুখে একটা অদ্ভুত শান্তি রয়েছে। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, রাজেশ, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যদি থাকে বলো, তাহলে পূরণ করা হবে। আমার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমার একটা ইচ্ছা রয়েছে, কিন্তু ভরসা দিন আমার ইচ্ছা পূরণ করবে। সে তো প্রত্যেকটি বন্দীদের পূরণ করা হয় এইভাবেই। আমি ভেবেছিলাম ও কাউকে দেখতে চাইবে। আমি যখন ওকে এসিপি সাহেবের কাছে নিয়ে গেলাম, তিনি নরমভাবে বলেন, ছেলে, তোমার শেষ ইচ্ছা কি বলো? তখন তার ঠোঁট থেকে বেরোনো কথাগুলো পুরো ঘরটাকে ভারী করে দিয়েছিল। রাজেশ বলল, জীবনের শেষ আর প্রথমবার আমি বিয়ে করতে চাই এবং আমি আমার বউয়ের সাথে এক রাত কাটাতে চাই। ফাঁসির আগে জেলের সবাই একে অপরের দিকে দেখে আর এসপি সাহেব হাঁ করে অবাক হয়ে থেকে যায়। এসপি সাহেব কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, ছেলে, তোমাকে তো বিয়ে করিয়ে দিতেই পারি, কিন্তু বলো তো তোমাকে কোন মেয়ে বিয়ে করবে? সবাই তো জানে যে তোমার 2 দিন পরে ফাঁসি হবে। তুমি একটা গরিব পরিবারের ছেলে, কোনো ধনসম্পদ এবং অর্থনৈতিক পরিবারের নয়, তাই কেউ কেন তার নিজের জীবন একদিনের জন্য বিয়ে করে নষ্ট করবে? রাজেশ চুপচাপ রইল, মনে একটা অদ্ভুত শান্তি রয়েছে। সে বলল, এটা আমার স্থির, আমার এটাই ইচ্ছে। এসপি সাহেব রেগে গিয়ে বলে, কোনো কিছু খেতে চাওয়া, কোনো কিছু দেখতে চাওয়া, কোনো সময় কাটানো, কিন্তু বিয়ে না। রাজেশ বলল, স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, আমার বিয়ে নিজে নিজেই হয়ে যাবে। আপনি শুধু মসজিদে ঘোষণা করে দেন যে মৃত্যুদণ্ড রাজেশ কুমার একদিনের জন্য কাউকে বিয়ে করতে চায়, এমন একটা মেয়ে যে নিজের ইচ্ছে আমাকে বিয়ে করতে চায়। এসপি সাহেব শুনে চুপ হয়ে যায় আর গোটা রুম নীরবতা হয়ে যায়। সবার মুখে বিস্ময়,
যে এমন একটা বন্দি দশা কিভাবে এমন একটি শেষ ইচ্ছা আশা করে। রাজেশ আমাদের নীরবতায় ভেঙে পড়ে আর বলে, যদি কোনো মেয়ে রাজি হয়ে যায় তাকে বাধা দিও না। আমি আর কোনো চাহিদা করব না, পারলে আবার এখনই ফাঁসি দিয়ে দিতে পারেন। তার চোখে এমন একটা সত্যতা ছিল যে কেউ অস্বীকার করতে পারবে না। এসপি সাহেব কান ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, কাল ঘোষণা করে দেবে। আমি বিশ্বাস করি না এমন শর্তে কেউ রাজি হবে। বিয়েটা ওই একই সন্ধ্যায় জেলের সামনের মসজিদের সামনে ঘোষণা করা হলো। রাজেশ কুমারের জীবনের শেষ ইচ্ছা একদিনের জন্য কাউকে বিয়ে করতে চায়। কেউ যদি নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি থাকে তাহলে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে, আর এই কথাটা পুরো কানপুরে ছড়িয়ে গেল। আমাদের বিশ্বাস ছিল এই বিয়েতে কেউ রাজি হবে না এবং কেউ সামনেও আসবে না, কারণ রাজেশ একটা দরিদ্র পরিবারের ছেলে ছিল। না অবস্থা না খ্যাতি, কে করবে এই বিয়ে? আমাদের এটা একটা মজার মনে হচ্ছিল। ঘোষণার ঠিক 1 ঘন্টা পরে একটা সিপাহী এসে বলে যে জেলের সামনে একটা মেয়ে কোণে হিসেবে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে একজন পণ্ডিত আছেন। এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনই অবাক হয়ে গেলাম। আমরা দ্রুত বাইরে বেরোলে সামনে 17-18 বছরের এক নাজুক মেয়ে দাঁড়িয়েছে। সে লাল পোশাকে সেজেছিল, সাজসজ্জা করা, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল। তার সামনে একজন বয়স্ক পণ্ডিত ছিল, হাতে একটা রেজিস্টার পেপার নিয়ে। এসপি সাহেব কঠোর সুরে বলেন, পণ্ডিত জি, এসব কি এবং এই মেয়েটি কে? পণ্ডিত জি ভদ্র ভাষায় বলেন যে, এসপি জি, এই মেয়েটি নিজের ইচ্ছে নিজেই এসেছিল আমার কাছে, বলে যে আমি রাজেশ কুমারকে বিয়ে করতে চাই। আমি ওকে বোঝালাম যে ও মৃত্যুদণ্ডে দণ্ডিত, কেন তুমি তোমার নিজের জীবন নষ্ট করছো? সে জানায় এটা আমার সিদ্ধান্ত, আমি ওকে ভালোবাসি। এটা শুনে আমার রকমারি শিহরণ নেমে এলো। আমরা ভাবতেই পারি না যে রাজেশ কুমারকে কেউ এত ভালোবাসে, যার জন্য সম্মান, পৃথিবী সবকিছু ছেড়ে দিতে রাজি আছে। আসামের শেষ ইচ্ছা পূরণ করা হওয়ার জন্য পণ্ডিতজিকে ভিতরে ডাকা হলো এবং রাজেশ কুমারকে বাইরে বের করানো হলো। জেলেদের ছোট্ট নীতিনীতি মেনে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। তারপর রাজেশ হাসি মুখে বলল, এখন আমার প্রতিশ্রুতি মতো এখন আমার কনের সাথে আমায় মিলিয়ে দিন। আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। এবং 1 রাতের জন্য আমি শুনে অবাক হয়ে গেলাম। এসপি সাহেব হেসে তাকে সম্মতি দিল। আমি কনেকে রাজেশের জেলখানার ভেতরে ঢুকিয়ে দিই আর দরজা বন্ধ করে দিই। ভাবলাম ও নিজেই বাইরে চলে আসবে, কিন্তু সময় কাটতে থাকে, ও তো আর বাইরে বেরোলো না। কিন্তু ভিতর থেকে ফিস ফিস আওয়াজ বেরিয়ে আসছে। খুলতে চেষ্টা করছে দেখে আমি শান্ত মনে অফিসে চলে আসলাম। রাত গাঢ় হতে থাকে আর জেলের একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনে আমি রাজেশের জেলখানায় গেলাম। দরজা খুলে দেখলাম মেয়েটি কনের পোশাকে আর হাঁপাচ্ছে, পায়ে ঘুঙুর পরে। মেয়েটি অস্থির হয়ে আছে এবং ভয়ে কাঁপছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করে এসেছিলে, এখন কি বদলে গেছে? মেয়েটি কাঁপতে কাঁপতে বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে বের করে দাও। আমি তেজি স্তরে বললাম, কি হয়েছে? এখন কি ভালোবাসার ছোল লেগেছে নাকি? সে চুপ ছিল, আঁচলটা হাতে মুঠো করেছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে যেন খুব ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফিরে এসেছে। আমি দরজা খুললাম, তখন ওই মেয়েটা বিদ্যুতের মতো বাইরে দৌড়ে গেল, কিছু না বলে দ্রুত চলে গেল। আমি সেলফোনটা আবার বন্ধ করে সময় মতো নিজের অফিসে এসে বসলাম। সারা রাত চিন্তায় ডুবেছিলাম, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। জানতাম সকালে আমার উপর একটা ঝড় উঠবে। সূর্য উঠতে এসপি সাহেব এসে আমার কেবিনে, ইন্সপেক্টর শুনানি, যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো রাজেশ কোথায়। সে হয়তো ওর জেলে থাকবে, যাও গিয়ে দেখো। হৃৎপিণ্ড বেড়ে গেল। আমি দৌড়ে গেলাম, গিয়ে রাজেশকে ডাকলাম, কিন্তু কোনো ভেতর থেকে উত্তর পেলাম না। আমার কপালে ঘাম জমে গেল। আমি জানালা দিয়ে একটু ঝুঁকিয়ে দেখলাম একজন লোক ভেতরে পুরুষের পোশাক পরে শুয়ে আছে। যখন আমি দরজাটা খুলে সামনে গিয়ে ওকে সিধে করে দেখলাম, তো তখন আমার পায়ের মাটি সরে যেতে থাকে। ওই মেয়েটা যে কাল রাজেশের বউ হয়ে এসেছিল, এখন অচেতন অবস্থায় পড়ে আছে সে। ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে। এসপি সাহেব সেখানে আসে আর চিৎকার করে বলে, এসব কি নাটক চলছে? রাজেশ কোথায়? আমি কিছু বলতে পারবো না। তোমার নিয়ম শৃঙ্খলার জন্য একজন মৃত্যুদণ্ড জেল থেকে পালিয়েছে। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, আমার মাথা নীরব হয়ে গিয়েছিল। আমরা সবাই বুঝতে পারলাম রাজেশ এমনই একটি চাল চেলেছিল যা আমাদের সবাইকে অন্ধ করে দিয়েছিল। তারপর বজ্জাতির পোশাক পরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো মেয়েটি তার সঙ্গী ইচ্ছাকৃতভাবে তার জন্য বলি হয়েছে। যখন তার জ্ঞান ফেরে তখন সে শান্ত স্বরে বলে, তোমরা রাজেশের সাথে অন্যায় করেছো। রাজেশ মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রেগে গিয়ে বললাম, এই সিদ্ধান্ত আদালত নেবে। তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন, সিদ্ধান্ত সময় নেবেই, আর সময় প্রমাণ করবে সে নির্দোষ। এসপি সাহেব হুকুম করলো, রাজেশকে খুঁজে বের করো। ওকে যদি না খুঁজে বের করো তাহলে কঠোর পরিণতি হতে পারে। গোটা থানায় হইচই পড়ে গেছে যে একজন মৃত্যুদণ্ড ব্যক্তি
জেল থেকে পালিয়ে গেছি। এসপি সাহেব রেগে আগুনের মতো ছিল, আর আমার হৃদয় দ্রুত ধরফর করছিল। আমি বুঝতে পারছি না আমি এত বড় ভুল করলাম কি করে। আমি এমন একজন মানুষের উপর ভরসা করেছিলাম যে আমাদের মিথ্যে কথা বলেছিল। এখন একটাই উপায় ছিল, ওই মেয়ের মুখ থেকে সত্য বের করা, কিন্তু রাজেশ এখন অনেক দূরে পালিয়ে গেছে। আমি কঠোর